প্রথম কথা, আমি তোমাকে পরামর্শ দেবো যেহেতু এই আমাদের এই কথোপকথনটা বাংলায় হচ্ছে, সেই জন্য মিমিক্রি কথাটা ব্যবহার না করে ভাড়ামো বলা ভালো। ভাড়ামো, উনি যে ভাড়ামোটা করেছেন সেটার প্রতি আমাদের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় অত্যন্ত একটা সমস্ত শালীনতার সীমা রেখে একটা অত্যন্ত সুললিত জবাব দিয়েছেন, এইটুকুই বলার আর কি। কল্যাণ ব্যানার্জি যেটা করেছেন সেটা তো আমি তো বললামই, এটা যদি ভানু ব্যানার্জি করতেন, জওহর রায় করতেন, আমাদের সময়ে শীতল ব্যানার্জি বলে একজন ছিলেন, তোমরা হয়তো চেনো না, তিনি করতেন, কথা ছিল না। কিন্তু সাংসদ, একজন সংসদের শিল্পে দাঁড়িয়ে গোপাল ভাঁড়ের মতো ভাড়ামো করেছেন, সেটাতে তো আমি অন্তত কোনো সাধুবাদ দিতে রাজি নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার যে চেয়ারম্যান তাকে অশ্রদ্ধা করেননি বলেই মন্তব্য করছেন তৃণমূল নেত্রী, এবং একই রকম ভাবে মন্তব্য করছেন আমাদের যিনি মেয়র ফিরহাদ হাকিম। তিনিও বলছেন যে এটা কোনো রকম ব্যক্তিগত পরিসরে কাউকে অপমান করা নয়। কি বলবেন এই বিষয়ে? এই জিনিস তো নেত্রী করেছেন, আপনি আচরি ধর্ম পরের শিখায়। ওর নেত্রী যে ধরনের আচরণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম সেটাকে নকল করবেন, তার মধ্যে তো আশ্চর্যের কিছু নেই। মনে পড়ে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার আগে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন কোমরে দড়ি মধ্যে হিড় হিড় করে টেনে আনবো। এটা খুব শালীন কথা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছেন, এটা খুব শালীন কথা যে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো। তারপরে বলেছিলেন উনি প্রধানমন্ত্রী হবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বলেছিলেন আমাদের কেন্দ্রীয় সরকার বাম্বু দিচ্ছে। হাত দিয়ে বলেছিলেন প্রক্রিয়াটা দেখিয়ে বলেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে। তো যার নেত্রী এরকম ধরনের কথা বলেন, তার চেলারা বলবে তার মধ্যে আশ্চর্যের কি আছে? বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে, তিনি এই যে সিআইডি তাকে হেনস্থা করছে, এই হেনস্থার অভিযোগে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনে এর মধ্যেই চিঠি দিয়েছেন, এবং এরপরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের আইনমন্ত্রীকেও তিনি এই মর্মে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও চিঠি গেছে। তো যেটা প্রশ্ন আপনার কাছে স্যার, সেটা হলো যে তাকে বারবার হেনস্থা করা হচ্ছে, তার জন্য তিনি না হয় এত দূর পর্যন্ত এগোতে পারেন, কিন্তু এই ধরনের হেনস্থার শিকার তো আরো বহু মানুষ হয়। এই রাজনৈতিক দলের একটু যদি বিরোধিতা করা হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি উপায় থাকে? তো তারা নালিশ করছে না কেন? নালিশ তো করা দরকার, তা নাহলে মানুষ জানবে কি করে, আদালত জানবে কি করে, বার অ্যাসোসিয়েশন জানবে কি করে? প্রতাপ দে উনি নালিশ করেছেন বলেই তো মানুষ জানতে পেরেছে। বিচারপতি অমৃতা সিনহা কি তাহলে এবারে টার্গেট হয়ে গেলেন তৃণমূলের? দেখে তো তাই মনে হচ্ছে, কারণ বিচারপতি অমৃতা সিনহা এখন পর্যন্ত অত্যন্ত সঙ্গতভাবে কিছু কিছু প্রশ্ন করেছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব বিপদে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাসেটস ডিসপ্রপোর্শনেট টু নন সোর্সেস অফ ইনকাম। ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তির সাথে ওর আয়ের কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সামঞ্জস্যটা জানাতে উনি ইডিকে বলেছেন। এটা তো খুব সুবিধাজনক ব্যাপার নয়, কারোর পক্ষেই নয়। আমাকে যদি বলা হয় আমি সামঞ্জস্য দেখাতে পারবো, কিন্তু তার জন্য আমাকে খাটতে হবে, আমাকে অনেকে করতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন তা তো আমার জানা নেই, কিন্তু হঠাৎ যে তার প্রতাপবাবুর পেছনে লাগা হলো, তার থেকে তো মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হয়। এত লোক থাকতে আর এত সময় থাকতে এখনই প্রতাপবাবুর বিরুদ্ধে সিআইডি লেগে গেল কেন? আচ্ছা, অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে যে বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মেয়র, মানে আমাদের কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ, তিনি একটি নিজের ভিডিওতে বারবার বলেছেন যে কলকাতার অর্ধেক মানুষ নাকি উর্দুতে কথা বলবে এবং উর্দুস্তানে পরিণত হবে কলকাতা। তো এই বিষয়টা নিয়ে সমাজ মাধ্যমে যথেষ্ট শোরগোল পড়ে গেছে, এবং অন্যদিকে বিষয়টি নিয়ে দেবাংশু যিনি রয়েছেন, দেবাংশু ভট্টাচার্য, তিনি তখন বলছেন যে অটল বিহারী বাজপেয়ীও উর্দুতে মানে শায়েরি করতেন বা শায়েরি শোনাতেন। তো এই বিষয়টা এমন কোনো বড় ব্যাপার নয়। আপনার ঠিক কি মনে হয়, এটা কি সত্যিকারেরই কোনো রকম থ্রেট আমাদের প্রতি? অটল বিহারী বাজপেয়ী উর্দুতে শায়েরি শোনাতেন,
আর ফিরহাদ হাকিম বলছে যে কলকাতা উর্দুভাষী শহরে পরিণত হবে। এই দুটো কি এক? একজন একটা কবির পক্ষে, যে কোনো অটল বিহারী বাজপেয়ী একজন প্রতিষ্ঠিত কবি, তিনি একজন কবির পক্ষে স্বাভাবিক যে সমস্ত কথা বলা স্বাভাবিক সেটা বলেছেন। আর ইনি বলছেন যে কলকাতা শহর আর বাঙালি শহর থাকবে না, উর্দুভাষী শহর হয়ে যাবে। এবং তারপরে বলেছেন ইনশাল্লাহ, অর্থাৎ ওদের আল্লাহ এইটাই ওদের করে দিক যে কলকাতা শহর উর্দুভাষী শহর হয়ে যাক। কিন্তু ফিরহাদ হাকিমের পক্ষে তো ওটা নতুন কিছু নয়। ফিরহাদ হাকিম এর আগেও মেটেবুরুজে গিয়ে বলেছেন এ তো মিনি পাকিস্তান। মিনি পাকিস্তান বুঝে দেখো, যে দেশ আমাদের দেশকে ধ্বংস করবার জন্য মুখিয়ে আছে, যে দেশ আমাদের মধ্যে এত রকম নাশকতা চালিয়েছে, পার্লামেন্টে নাশকতা চালিয়েছে, যে দেশ দাউদ ইব্রাহিমের মতন শয়তানকে আশ্রয় দিয়েছে, সেই দেশের নাম করে উনি বলেছেন, উনি আল্লাদে আটখানা হয়ে বলেছেন তো মিনি পাকিস্তান। এরপরে কি বলবে তুমি ফিরহাদ হাকিমকে? একে যারা দলে রেখেছেন, যিনি দলে রেখেছেন, যার প্রসাদে উনি রাজনীতি করে খাচ্ছেন, সেই মহিলাটিকে তো জবাব দিতে হবে। শুধু ফিরহাদ হাকিম তো একটা দাবার বড়ে মাত্র, কিন্তু মন্ত্রী যিনি আছেন তাকে তো জবাব দিতে হবে। আর দেবাংশুর কথা আমি ধরার মধ্যে না, ও তো হার মাস্টার্স ভয়েস, ওকে যা খোঁচা মেরেছে এই কথাটা বলেছে। স্যার, কোটি কোটি টাকার রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়ে গিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এবার রেশন দুর্নীতিতে যোগ মিলল অরণ্য ভবনেরও। এখনো কি করে মন্ত্রীর পদে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কি মনে হয় আপনার? এটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো ভাই? তুমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো কি করে এখনো রয়েছেন। এর কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির পুরো দলটাই দুর্নীতিতে ডুবে আছে। দুর্নীতি ছাড়া তৃণমূল দলের কোনো অস্তিত্ব নেই। অতএব তো ঠগ বাঁচতে গা উজড় হয়ে যাবে। উনি কি করে ওকে তাড়াবেন? বিরোধী ইন্ডি জোট, যেটা এতদিন ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিল, সেখানে এখনো একটা জল্পনা জারি রয়েছে এবং জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর পদের জন্য ভোটে লড়বার জন্য তার নামটা প্রস্তাব করেছেন কেজরিওয়াল। তো এই বিষয়ে আপনার কি মত? এ বিষয়ে আমার কি মত, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা গুহ্য উদ্দেশ্য আছে। এই ইন্ডি জোট বলো বা ভিন্ডি জোট বলো, এই জোটের তো কোনো নীতি নেই। এরা যদি ধরো তর্কের খাতিরে যদি বলা যায় এরা যে যদি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে কি করবে, ওরা দেশের মানুষের জন্য কি করবে, সেটা সম্বন্ধে তো কোনো আজ পর্যন্ত আমরা কোনো আভাস পাইনি। খালি বলছে বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে সরাতে হবে, সেই জন্য ইন্ডি জোট এই সমস্ত দলগুলো এক হয়েছে আর কি। তো তার মধ্যে মমতা বলছেন মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী করতে হবে। মল্লিকার্জুন খাড়গের বয়স 80 পেরিয়ে গেছে, তা সত্ত্বেও উনি প্রধানমন্ত্রী মমতা বলছেন, ভালো বলছেন। আবার কেজরিওয়াল বলছেন মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে। মমতা কিন্তু কেজরিওয়ালের মতে মত দিচ্ছেন না। আবার খাড়গেও মমতার মতে মত দেননি। খাড়গে এমন কথা বলেননি আমাকে যদি বলে যে কেউ প্রধানমন্ত্রী করতে হবে তাই কিন্তু আল্লাদে আটখানা হয়ে যাব। কিন্তু খাড়গেও বলেননি যে না না খুব ভালো হয়েছে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, কারণ খাড়গের টিকিট অন্য জায়গায় বাঁধা রয়েছে, 10 নম্বর জনপদে বাঁধা রয়েছে। মমতা যে এরকম একটা কথা বললেন তার ফলে দাদার থেকে 10 নম্বর জনপদের কি প্রতিক্রিয়া হবে সেটাও একটা বিবেচ্য। আসলে এই যতগুলো দল আছে এই ইন্ডি বা ভিন্ডি জোটের মধ্যে, এ দলরা কেউ কোনো রকম নীতি নিয়ে চলে না। এদের প্রত্যেকের আলাদা আলাদা ধান্দা আছে। সেই দল মানে ধান্দা খানিকটা দলীয় ধান্দা, খানিকটা ব্যক্তিগত ধান্দা, এরকম আছে আর কি। অতএব এই সমস্ত যে কথা হচ্ছে এগুলোর মধ্যে একটা গুহ্য উদ্দেশ্য আছে। প্রত্যেকের একটা করে গুহ্য উদ্দেশ্য আছে, সেটা একটু কয়েকদিন বাদে বেরোবে, সব তো আমি জানি না। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে,
এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।